যতগুলো ভিডিও আমরা এতদিন দেখেছি, বিশেষ করে রাজনৈতিক, সেই রাজনৈতিক ভিডিওর মধ্যে তোমাদের যে সমস্ত সাজেশন এসেছে, আজকের ভিডিওটাও কিন্তু ভীষণভাবে একটা হ্যাঁ। তো যে সাক্ষাৎকারটা দেখবো আমরা, সেখানে বলা হচ্ছে যে সাক্ষাৎকার প্রচার করতে দেয়নি হাসিনা ও ফখরুদ্দিন সরকার। হ্যাঁ, তো হাসিনা কোন সাক্ষাৎকারটা প্রচার করতে দেয়নি সেটা নিয়ে হয়তো বা ভিডিওটা দেখবো। আমরা এখনো পর্যন্ত কিছু জানি না, এবং আস্তে আস্তে কিন্তু অনেক কিছু জানছি, যেটা মানে গত দিনে আমরা জানতে পারিনি, গত সরকারের আমলে জানতে পারিনি। তখন অনেক কিছু ভালো ভালো জিনিস আমরা দেখেছি, এবং তোমরাও কমেন্টস করেছো, কিন্তু তখন কিন্তু তোমরাও কমেন্টস করেছো যে হ্যাঁ এই এই কাজ হচ্ছে, এই এই বাংলাদেশ এতটা এগিয়ে গিয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আবার তাদেরই যে প্রশংসাটা, সেটা কিন্তু ঘুরে গিয়েছে, ব্যাকফায়ার হয়েছে, এবং আস্তে আস্তে আমরা সেই ঘাটতিগুলো জানতে পারছি। যাই হোক, আজকের ভিডিওতে যেটা দেখব সেটা কতটা চমকপ্রদ হবে সেটা আমরা কতটা কি জানতে পারবো সেটা আমরা এখন দেখতে চলেছি। হ্যাঁ, তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আমার সাংবাদিকতা জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমি সম্পন্ন করতে পারিনি, আমার দিক থেকে সম্পন্ন হলো, আমার শ্রোতা দর্শকদের জন্য অসম্পূর্ণ, এবং যে কাজটা করে আমি কারো কারো কাছে প্রশংসা পেয়েছি এবং কারো কারো কাছে নিন্দিত হয়েছি, সমালোচিত হয়েছি। আপনাদের অনেকেরই জানা থাকবার কথা যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত হত্যাকারী বা এই হত্যাকাণ্ডের জন্য দণ্ডিত অপরাধী খন্দকার আব্দুর রশিদ বা কর্নেল রশিদ, তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম অনেক বছর আগে, এবং এই সাক্ষাৎকারটি 5 পর্বে প্রচারিত হওয়ার কথা ছিল। প্রথম পর্বটি প্রচারিত হওয়ার পরে তৃতীয় মাত্রায় একটি পর্ব চ্যানেল আইতে প্রচারিত হওয়ার পরে, আপনারা জানেন যে তৃতীয় মাত্রা রাত 1টায় প্রচারিত হয়, পরে সকাল 10:45 বা 9:45 পুনঃ প্রচারিত হয়। প্রচারিত হওয়ার পরে আমরা এটা ঘোষণা দিয়ে প্রচার করি যে কর্নেল রশিদের একটি সাক্ষাৎকার তৃতীয় মাত্রায় প্রচারিত হচ্ছে। গভীর রাতে গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই থেকে ফোন করে এটি প্রচার করতে নিষেধ করা হয়, এবং সেই প্রেক্ষিতে চ্যানেল আই কর্তৃপক্ষ আর সকালবেলা সেটি প্রচার করতে পারেননি বা প্রচার করতে চাননি, বলা যেতে পারে বাধ্য হয়ে। এটা 2007-এর ঘটনা, সম্ভবত 7ই নভেম্বরের ঘটনা। এবং তার বেশ কিছুদিন পরে তথ্য মন্ত্রণালয় থেকে ব্যারিস্টার মইনুল হোসেন, সেই সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন, তার তরফ থেকে, অর্থাৎ তার সরকারের তরফ থেকে বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে এই সাক্ষাৎকারটি প্রচার করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরে এই যে প্রথম পর্ব প্রচার হওয়ার পরে বাংলাদেশের প্রায় সকল পত্র পত্রিকা আমার এই সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট প্রচার করে। সাক্ষাৎকারের প্রথম পর্বে কি কি আলোচনা করেছে, কেউ কেউ পুরো ট্রান্সক্রিপ্টটি ছাপে, এমনকি বিবিসি পর্যন্ত এটি নিয়ে রিপোর্ট করে। সেখানে কারো কারো সাক্ষাৎকারও প্রচারিত হয়। এই ইন্টারভিউটি কিভাবে দেখছেন, যেমন হাসানুল হক নূর, আমার যতদূর মনে পড়ে, তিনি এটিকে একটা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছিলেন। 21 টেলিভিশনে বসে ইকবাল সোবহান চৌধুরী মতো সিনিয়র সাংবাদিক, তারা আমাকে শাস্তি দেবার কথা বলেছেন বা আমাকে জেলখানায় নিয়ে যাবার কথা বলেছেন, এরকম একটা অপরাধ আমি করেছি। এবং এই যে পত্রপত্রিকা ছাপলো, সবার মধ্যে একটা কৌতূহল তৈরি হলো, এবং তারপরে সেটা প্রচার করা গেল না। এই ঘটনাবলীর প্রেক্ষিতে যখন আইনি একটা লড়াই লড়বার প্রয়োজনীয়তা পড়লো যে এভাবে এটি সিদ্ধ করতে পারে কি না। প্রথম কথা হচ্ছে, এবং আমি এই আলোচনাটা একটু পরে করতে চাই যে আমি কেন করলাম বা আমার বিবেচনাটা কি। এরপরে বাংলাদেশের কয়েকজন শীর্ষস্থানীয় আইনজীবীর সঙ্গে আমার কথা হয়, তাদের মধ্যে ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ আছেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন তিনি, ডক্টর জহির প্রয়াত, এরকম 4-5 জন আইনজীবীর সঙ্গে কথা হয়, এবং তাদের মধ্যে ব্যারিস্টার রুকন আমাকে একটা ড্রাফটও করে দিয়েছিলেন আইনি লড়াই লড়বার জন্যে, এবং আমার আইনি জবাব কী হতে পারে। অসাধারণ, যে লয়ার হিসেবে তিনি অসাধারণ মানুষ। এরপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়, অনেক সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের সম্পাদকরা, সংবাদপত্রের, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে থাকেন। অনেক সিনিয়র আইনজীবী, পলিটিশিয়ান এটা দেখতে চান, এমনকি কিছু বিদেশি দূতাবাসও নিয়মিত আমার সঙ্গে এই সাক্ষাৎকার নিয়ে কথা বলতে থাকে।
তারা ভিডিও টেপ চান, আমি কোথায় ইন্টারভিউ করেছি, কিভাবে করেছি সেটা জানতে চান। নানান জনের নানান কৌতূহল আছে। গোয়েন্দা সংস্থাগুলোর কথা বললাম, পুলিশ বাহিনী, পুলিশের গোয়েন্দা সংস্থা, তারাও এই বিষয় নিয়ে বেশ সরব এবং সতর্ক হয়ে ওঠেন। একটা পর্যায়ে 2009 সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন, তিনি আমাকে ডেকে পাঠান এবং এই বিষয়ে বিস্তারিত জানতে চান। এবং আমি তাকে বলি যে আমি একজন সাংবাদিক হিসেবে এই কাজটা করেছি, আপনার আবেগ আছে, অনুভূতি আছে, আমি সেটা মানি, কিন্তু আমি আমার সাংবাদিকতার নর্মস থেকে, বিবেচনা থেকে আমি কথা আপনাকে বলতে পারি না যে এই সাক্ষাৎকারটা আমি কোথায় নিয়েছি, কিভাবে নিয়েছি, কিভাবে তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, সেটা আমি করতে পারি না। সাক্ষাৎকারের কন্টেন্টের মধ্যে এমন কিছু আছে কিনা আপনি সেটা বিবেচনা করুন, যে আমি তাকে প্রমোট করতে চাইছি কিনা, আমি তাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছি কিনা, সেটা আপনি দেখতে পারেন। বাট উনি আমাকে প্রশংসা করেছেন, না তুমি একটা ভালো কাজ করেছো, সাহসী কাজ করেছো, দ্যাটস ইট, ওর মধ্যে দিয়ে আলোচনা। তখন আমি ওনাকে বলি যে আমাকে তো নানা মহল থেকে ডিস্টার্ব করা হয়, অনেকেই আমার কাছে এটা দেখতে চান, অনেকে এটা বুঝতে চান, অনেকে রেকর্ডগুলো চান। তখন শেখ হাসিনা আমাকে বলেছিলেন যে আমি যেন কারোর সঙ্গে এই সাক্ষাৎকারের বিষয়ে আর কথা না বলি, শেয়ার না করি। এবং আমার যতদূর মনে পড়ে, তো হ্যাঁ, আমি তাকে একথা বলেছিলাম যে আমাকে নানা মহল থেকে ডিস্টার্ব করা হচ্ছে, তথ্য জানতে চাওয়া হচ্ছে। তো উনি কাগজ কলম নিয়ে আমার কাছে জানতে চান। তখন উনি মাত্র প্রধানমন্ত্রী পেয়েছেন, যমুনাতে বসেন, আজকে যেখানে তথ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস থাকেন, বা প্রথম এসেই যিনি অফিস করলেন, তারপরে তো শেখ হাসিনা গণভবনে গিয়েছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস এখন গণভবনে অফিস করা শুরু করেছেন। সেই যমুনায় বসে তিনি আমার কাছ থেকে তখন লিখতে চান যে কারা কারা করছে। তা আমি বললাম যে নাম বলে তো লাভ নেই, বাট পুলিশ, অন্যান্য গোয়েন্দা সংস্থা। এবং তারপর থেকে আসলে কেউ আমাকে আর বিরক্ত করেনি। কিন্তু যখনই কেউ কোনো গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন, কিংবা পুলিশের প্রধান হয়েছেন, বা কোনো ডিপার্টমেন্টের প্রধান হয়েছেন, তারা ওই একই সূত্র নিয়ে আমাকে যোগাযোগ করতেন, এবং যেন আমি একটা ক্রিমিনাল, আমার এই বিষয়ে তাদেরকে তথ্য দেওয়াটা দায়িত্ব। কিন্তু তারা এটা আসলে মূলত করতেন সরকারকে বা সরকার প্রধানকে খুশি করবার জন্য, যে তারা বোধহয় পেয়েছেন। কারণ সরকারের একটা চেষ্টা ছিল, তারা যেহেতু এই বিচারিক প্রক্রিয়াটা তাদের দিক থেকে শেষ করেছেন, তাদেরকে দণ্ডিত অপরাধীদের এনে দণ্ড দেওয়াটা তাদের একটা টার্গেট। তো সেই ক্ষেত্রে সরকারকে কীভাবে সহযোগিতা করা যায়, সেই জন্য এই কাজটি প্রায় সবাই করতেন। এবং আমাকে মোটামুটিভাবে যখনই যারা কথা বলবার চেষ্টা করেছেন, কারো কারো একটু রূঢ় আচরণও ছিল। এবং একটা পর্যায়ে গিয়ে আমি যখন বলেছি যে এই বিষয়ে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, উনি যেটা বলবেন, কারণ উনি আমাকে বলেছেন যে আমি যেন এই বিষয়ে কারোর সঙ্গে শেয়ার না করি। এবং তারপর থেকে আর আসলে আমি একেবারে সত্য কথন বলছি, কেউ বিরক্ত করতেন না। এরপরে পার্লামেন্টে দাঁড়িয়ে একবার প্রধানমন্ত্রী বললেন, ওনার খুব অসন্তুষ্ট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতি তার ক্ষোভ ছাড়ছিলেন যে এই খুনিদের তারা ফেরত দেয় না, অথচ তৃতীয় মাত্রার জিল্লুরও জানে এরা কোথায় আছে, আর ওরা স্বীকার করে না বা ওরা দেয় না। খুব একটা নেগেটিভ ভাবে আমাকে উপস্থাপন উনি সংসদে করেন, এটা সত্যি কথা। যদিও অনেকে সেটাকে মিস ইন্টারপ্রেট করেছেন, অনেকে, যেমন যেদিন তিনি পার্লামেন্টে বললেন শেখ হাসিনা এই কথা আমার নাম উচ্চারণ করে, সেদিনই সন্ধ্যায় একজন সংসদ সদস্য সঙ্গে আমার আমাদের স্টেশনে দেখা, তিনি শেখ হাসিনার বন্ধু, কবি ছিলেন, নামও বলতে পারিনি, কাজী রোজি। তিনি আমাকে দেখা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠলেন, এবং জ্বলে উঠে তিনি বলছেন যে আপনি একটা খারাপ লোক, আপনি একটা বঙ্গবন্ধুর খুনির সঙ্গে আপনার সম্পর্ক, নানাভাবে। আমি ওনাকে বললাম যে আপনার এই দুর্দণ্ড প্রতাপশালী বান্ধবী আজকে দেশের প্রধানমন্ত্রী, আমি যদি এতই খারাপ হতাম বা এতই ক্রিমিনাল হতাম, উনি কি আমাকে জীবিত রাখতেন কিনা। দ্যাট ওয়াজ মাই কনভারসেশন উইথ হার। এবং এইভাবে দীর্ঘকাল চলল। ক্ষমতার শেষ ভাগে এসে শেখ হাসিনা আমার প্রসঙ্গে যদি কোথাও কখনো কথা উঠেছে, এমনকি আমি শুনেছি ওনার দুই বোনই শেষে এসে আমাকে বঙ্গবন্ধুর খুনির সঙ্গে সম্পর্কিত একজন হিসেবে চিত্রায়িত করবার চেষ্টা করেছেন, যে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, কাজে আমি খুব ভালো লোক নেই। কিন্তু ইনিশিয়ালি 9, 10, 11, 12, 13, 14-তে আমাকে নিয়ে বা ওই সাক্ষাৎকার গ্রহণ করবার কারণে তার খুব একটা তাদের সমস্যা হয়নি। এটা একেবারেই যখন 24, 23, 22-এ এসে সরকারের একটু খারাপ সময় যাচ্ছে, এবং আমি একটু আমার নিয়মিত যে রোল তার বাইরে গিয়ে নানা অ্যাক্টিভিটিসের মাধ্যমে খানিকটা নিজেকে আর একটু বেশি প্রকাশিত করেছি, আর একটু বেশি
সরব হবার চেষ্টা করছি, সেই মুহূর্তে তারা এই কথাগুলো বলবার চেষ্টা করলেন। এবং এখানে আরেকটা কথা, এর মধ্যে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তখনও আমার কাজ সাংবাদিক হিসেবে সবার সঙ্গে যোগাযোগ রাখা, কেউ ডাকলে কথা বলা, বা আমারও প্রয়োজন পড়লে, আমার প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন বলতে আমার পেশাগত প্রয়োজনে আমি যে কোনো লোকের সঙ্গে, এবং সেটা কালপ্রিট হতে পারে, ভালো লোক হতে পারে, যে কারোর সঙ্গে আমি কথা বলতে পারি। এবং আমার স্মরণ আছে 2009-এ আমি প্রায় ঘণ্টাখানেক ওনার সঙ্গে কথা হয়, আমি যখন ওনার রুম থেকে বেরিয়ে আসছি, উনি এবং আমি ছিলাম, উনি আমার দরজা থেকে আমাকে ডাক দিয়েছেন আমি যখন বেরিয়ে যাচ্ছি। তো উনি জিল্লু শোনো, তো উনি বললেন যে বাংলাদেশে যেন গণতন্ত্র টিকে থাকে, এটা খেয়াল রাখবা সবসময়, তোমার একটা দায়িত্ব আছে এবং তুমি এটা খেয়াল রাখবা। আমি বুঝতে পারি যে উনি কেন কথাটা বলেছেন, কারণ উনি 2007-এর যে 1/11-এর সরকার আসে, আমার সম্পর্কে কেউ কেউ এই দুর্নামও দেন যে সে সময় আমার ভূমিকাটা 1/11-কে সহায়তা করেছে। যদিও তিনি বলেছেন এটা তার আন্দোলনের ফসল, তিনি বলেছেন ওই সরকারকে তারা সংসদে অনুমোদন দিবেন তাদের কার্যক্রমকে, এগুলো তারাই বলেছেন, আমার বলবার প্রয়োজন পড়ে। যাই হোক, একটু খোঁচা স্বরেই তিনি এটা আমাকে বললেন। তো আমি আবার ওটার সামনে টেবিলে চেয়ার ধরে দাঁড়িয়ে বললাম যে এটা তো নির্ভর করে আপনার এবং বেগম খালেদা জিয়ার উপরে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটা মূলত আপনাদের দুজনের এবং এই দুই দলের উপর নির্ভর করে, এবং ইতিহাস আমাদের আসলে সেই সাক্ষী দেয়। এরপরে ওনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, বিভিন্ন সময় উনি ডেকেছেন, আমি ওনার সঙ্গে কথা বলতে পেরেছি, কথা বলেছি। এমনকি উনি আমার তৃতীয় মাত্রা দেখেও একদিন মনে আছে ফোন করেছেন, ভোরবেলা ফোন আমি ধরতে পারিনি, পরে সন্ধ্যায় ওনাকে ফোন করেছে যে আপনি কেন ফোন করেছেন। তখন উনি আমাকে বলেছেন যে তৃতীয় মাত্রার মান আমি এত নিচে নামিয়ে ফেলছি কেন। ঈদের একটা প্রোগ্রাম একটু স্যাটায়ার ধর্মী ছিল, সেখানে রাজনীতিবিদদেরকে খানিকটা হেয় করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের তখনকার ক্ষমতাসীনদের, সেই কারণে তিনি এই কথা বলছেন। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে মাঝে মধ্যে, খুব কম, ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, ওনার অফিসে লম্বা সময় ধরে কথা হয়েছে, কিন্তু উনি কখনই আমাকে, যেমন আমি ওনাকে তৃতীয় মাত্রা আসতে বলেছি, উনি বলেছে আমি তোমাকে সাক্ষাৎকার দেবো না যতক্ষণ না তুমি আমার বিরোধিতা বন্ধ করো। এবং তারপরে ওনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয় বিভিন্ন সময়। আমি পরে প্রয়াত উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ওনার ডক্টর আলাউদ্দিন আহমেদের কাছে শুনেছি যে উনি একসময় ক্যাবিনেটে তুলেছিলেন যে এই সাক্ষাৎকারটি প্রচার করা যায় কিনা, কারণ এই সাক্ষাৎকারের মধ্যে অনেক রূঢ় সত্য কথা আছে, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, বঙ্গবন্ধুর বিরুদ্ধে গেছে, আরও অনেকের বিরুদ্ধে গেছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বা শেখ মুজিব হত্যাকাণ্ডের কিছু তথ্যপাত্র এখান থেকে, এমনকি ৩রা নম্বর হত্যাকাণ্ডেরও সেটা এখানে আছে। আমি পরে প্রফেসর আলাউদ্দিন আহমেদের, তিনি আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, অবশ্য পরে উপাচার্য হয়েছেন, শিক্ষক ছিলেন, আমার সরাসরি শিক্ষক নন তিনি। ক্যাবিনেটে উত্থাপন করবার পরে মন্ত্রিসভায় এটা নিয়ে দুজন অন্তত আপত্তি দিলেন, তাদের একজন মতিয়া চৌধুরী আর একজন হাসানুল হাকিম, তার এটা প্রচারের বিপক্ষে। এরপরেও শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছে। এক সময় আমি তাকে বললাম যে অ্যান্থনি মাসকারেনাস এই কর্নেল ফারুক রশিদের ইন্টারভিউ করে, ছোট্ট ইন্টারভিউ, এটা বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, এবং বাংলাদেশে 15ই আগস্ট আসলে বা এই সময়টাতে আসলে ছোট ছোট ক্লিপ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ব্যবহার করে। আমি ওনাকে বললাম যে আমার চামড়ার রং কি বাদামি বলে, বা আমি সাদা নয় বলে আমার ইন্টারভিউটা প্রচার কেন করতে পারলাম না আমি, এবং আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো মানের একটা ইন্টারভিউ। তো উনি বললেন না, ও তোমার চেয়ে তো অনেক স্মার্ট। এটা আমি বুঝেছি যে উনি জাস্ট অ্যাভয়েড করতে চেয়েছেন। আমি বললাম যে আমার এটা আমি কেন প্রচার করতে পারলাম না। যাই হোক, ওনার মনের মধ্যে আমাকে ঘিরে খারাপ লাগা বা ক্ষোভও থাকতে পারে, সেটা তিনি প্রকাশ করেনি, কারো করেনি, সেটাও আমার জানবার কথা নয়। এখন আসেন যে কথা আমি বলতে চাই, যে আমি একজন সাংবাদিক হিসেবে যে কারো ইন্টারভিউ করতে পারি। ওসামা বিন লাদেনের ইন্টারভিউ কি পশ্চিমা গণমাধ্যম করেনি? আইএসের ইন্টারভিউ কি বা অন্যান্যরা করেনি? আইরিশ যে টেররিস্ট গ্রুপদের ইন্টারভিউ কি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করেনি? বিভিন্ন ফিউজিটিভ, বিভিন্ন মার্ডারার, বিভিন্ন স্মাগলার, মাফিয়া, তাদের ইন্টারভিউ কি গণমাধ্যম করে না? গণমাধ্যমের কাজটা হচ্ছে যে কোনো তথ্যপাত্র তুলে ধরা, যে কোনো মানুষকে তুলে ধরা। এখন বিষয় হচ্ছে যে আমি কি তাকে প্রমোট করলাম? আই ডিডন্ট। আমি কি আমার এই ইন্টারভিউর মধ্যে দিয়ে উনি কি বলেছেন যে উনি খুন করেননি? উনি তো স্বীকার করেছেন।
এবং আমি নিশ্চিত যে এই ইন্টারভিউটা যদি পৃথিবীর অন্য কোনো অংশে আমি করতাম, প্রচারিত হতো, এটা আমি চড়া দামেও বিক্রি করতে পারতাম। কিন্তু বাংলাদেশে এটা অ্যাকসেপ্টেবল হলো না, এবং সাংবাদিকদেরও একটা অংশ আমাকে খারাপভাবে চিত্রায়িত করলো। পরে তো এটি নিয়ে অনেক ট্রল করা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। আপনারা দেখবেন একটা টেলিভিশন চ্যানেল তো গত কয়েক বছর ধরে কথায় কথা আমার বিরুদ্ধে রিপোর্ট করতো, এবং সেখানে তারা বলতো বঙ্গবন্ধুর খুনির সঙ্গে আমার যোগাযোগ, বঙ্গবন্ধুর খুনির আমি ইন্টারভিউ করেছি। হ্যাঁ, এই যোগাযোগ যে কোনো লোকে, একটা পলাতক আসামির সঙ্গে যোগাযোগ করতে পারাটাও কিন্তু একটা দক্ষতার ব্যাপার। কিন্তু বাংলাদেশে আসলে এগুলোর কোনো মূল্য নেই, এগুলোর মূল্যায়ন হয় না, এগুলোকে খারাপ চোখে দেখা হয়। কিন্তু আমি মনে করি গত কয়েক বছর 7 থেকে 24 পর্যন্ত আমি এই বিষয় নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু এটি আসলে সবার জানা উচিত, দেখা উচিত ইতিহাসের স্বার্থে। 1975 সালে আসলে কি হয়েছিল, কারা এর পেছনে, আমি মনে করি ওই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল সেটা এখনো জানা যায়নি। তারও কিছুটা এখানে হয়তো প্রকাশিত হবে। কিন্তু এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেককে জড়িয়ে ফেলা হয়েছে যারা আসলে ওইভাবে জড়িত নন, নানাভাবে তাদের কথাবার্তাকে ইন্টারপ্রেট করা হয়েছে। এই সাক্ষাৎকারটি আমাদের ইতিহাসের একটি দলিল। আমি মাত্র 5 ঘন্টার ইন্টারভিউর প্রথম পর্বটা প্রচার করতে পেরেছিলাম। সেই সময়টাতে প্রচারিত হয়েছিল, রিপিট করা যায়নি। সেখানে শুধুমাত্র তার মাইন্ডসেটটা কী ছিল সেটুকুই আলোচনা হয়েছিল ওই কথোপকথনের মধ্যে। যে আমি মনে করি যে এই ইন্টারভিউটি আমাদের দর্শকদের, শ্রোতাদের এবং যারা এই বিষয় নিয়ে কাজ করেন, রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সবার জানা এবং দেখা উচিত। সবার ভালো লাগবে তা নন। এই ইন্টারভিউ শুনলে অনেকে আহত হবেন, অনেকের গায়ে লাগবে, অনেকের স্বার্থাঘাত লাগবে। তারপর আমি মনে করি এটা আপনাদের সবার দেখা উচিত, এবং সে কারণেই আমি মনে করি যে এই ইন্টারভিউর যেগুলো, এই পুরো কন্টেন্টটা আপনাদের সামনে উপস্থাপন করা উচিত, এবং সেই চেষ্টাটা আমি এবং আমার সহকর্মীরা করব। আমার এই চ্যানেলই হোপফুলি তৃতীয় মাত্রাতেও আপনারা তৃতীয় মাত্রা চ্যানেলও এটা দেখবেন। টেলিভিশন চ্যানেলকে নিজেই বলছি যে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না, যেহেতু একবার দ্বারাই এই ঝুঁকিটা নিয়েছেন, যদিও তার জন্য তাদেরকে খুব সাফার করতে হয়নি, কিন্তু হয়তো কথা শুনতে হয়েছে, সেটুকুও যেন না হয়। আমি আমার নিজ দায়িত্বে আমি মনে করি যে এটি সবার জানা উচিত, এবং আমার সাংবাদিকতা জীবনের, এই দীর্ঘ সাংবাদিক জীবনের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমি আশা করি যে হয়তো নিয়মিত নয়, কিন্তু ফ্রিকুয়েন্টলি, খুব কাছাকাছি সময়ের মধ্যে পুরো সাক্ষাৎকারটি আপনারা দেখতে পাবেন। ভেঙে ভেঙে হয়তো দেখা হবে, কিন্তু দেখতে পাবেন। অত সময় হয়তো একসঙ্গে আপনারা অনেকেই ব্যয় করতে চাইবেন না। আপনাদের মতামত জানাবেন, আপনারা দেখতে চান কি না, এবং দেখেও আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন। আমি যে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে গত কয়েকটি বছর কাটিয়েছি এই কাজ করতে গিয়ে, সেটি এখন কোন অবস্থায় আপনারা দেখে কি মনে করেন সেটি আমাদেরকে জানাবেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। সাংবাদিক জিল্লুর রহমানের যে ভিডিওটা আমরা দেখলাম, তিনি একজন সাবেক, বলবো না, এখনো তিনি সাংবাদিকতা করেন, এবং পূর্ববর্তী সময়ে যে সাক্ষাৎকারটা নিয়েছিলেন খন্দকার আব্দুল রশিদের, কর্নেল রশিদও বলা হয় যাকে, এবং এটা ধরা হয় না, এটা সবাই জানে যে তিনি একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ছিলেন, জড়িত ছিলেন। এবং এই কদিনে আমরা অনেক কিছু জেনেছি, অনেক মেজর ডালিমের কথা জেনেছি, যাদের আগে ভিলেনের মতো করে দেখানো হতো। পরবর্তী সময়ে এই যে বাংলাদেশের যে শেখ হাসিনার প্রশাসনের পতন ঘটলো, তারপরে থেকেই কিন্তু তাদের যে কর্মকাণ্ড সেটাকে সঠিকভাবেই দেখানো হচ্ছে। এবং এখানে আমরা যেটা দেখলাম যে কর্নেল রশিদের কর্নেল রশিদের যে ঘটনাটা, সেখানে উনি জিল্লুর রহমান বললেন যে আমি সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেই সাক্ষাৎকারের জন্য আমাকে অনেক ভুগতে হয়েছে। রাত্রিবেলায় সাক্ষাৎকারটা প্রচার হয়েছিল চ্যানেল আইতে, এবং পরবর্তী সকালবেলাতেই, রাত্রিবেলা, তো ভোরবেলা বলা চলে। তো পরবর্তী দিন সকালবেলা 5টা ভাগে ওটাকে প্রচার করার কথা ছিল, কিন্তু একটা ভাগ প্রচার করার পরেই ওটাকে মানে যখনই কোথাও কেউ প্রধান হতো তখনই তাকে এটা মানে ফেস করতে হতো। পুলিশের বলো বা ডিজিএফআই বলো, জারি প্রশাসনের যারাই ক্ষমতায় আসতো তারাই তাকে, যেহেতু ওপর মহলে দেখাতে হবে আমি কাজ করছি, ওনাকে ধরে যদি ওই খন্দকার রশিদ
কে পাওয়া যায় তাহলে একটা নাম করার ব্যাপার আছে, কিন্তু সাংবাদিকতা পেশায় এইটাই হচ্ছে মূল মন্ত্র যে আমি যার সাক্ষাৎকার নিয়েছি তার গোপনীয়তা কিন্তু বজায় রাখতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। তাহলে তো না হলে তো সাংবাদিককে কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিভিন্ন অপরাধী বলো, বিভিন্ন সন্ত্রাসবাদী বলো বা অন্যান্য যারা আইনের চোখে এইরকম দোষী রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে সাক্ষাৎকার দিয়েছে এবং লুকিয়েই সাক্ষাৎকার দিয়েছে। পরবর্তী সময়ে দেখেছি সরকার তার জন্য এই ঝামেলাগুলো তাকে ফেস করতে হয়েছে। তো এই জিনিসটা যে তৎকালীন যে সরকার ছিল তারা যে মানে পছন্দ করতো না, সেটা আমরা জিল্লুর রহমান সাহেবের এই ভিডিওটার থেকে বুঝতে পারলাম, জানতে পারলাম। কোথা থেকে আমার কাছে এই প্রবলেমগুলো আসতো বা জিজ্ঞেস করেছিল প্রধানমন্ত্রী যে কোথা থেকে কারা বলছে, কিন্তু সে বলেনি একবার না। তো এই জিনিসটা তিনি এও বললেন যে শেখ হাসিনা তাকে ডেকেছিলেন এবং ডেকে কথাও বলেছেন, এবং শেখ হাসিনা কিন্তু যে উনি যেটা বললেন যে সরাসরি কিন্তু কিছু বলেননি যে তুমি ভালো কাজ করছো, এই কথাই বলেছেন, এবং তুমি যাতে আর এই নিয়ে আর কারোর সাথে কথা না বলো সেটা তিনি বলেছিলেন, এবং সেটা জিল্লুর রহমান বললেন। এবং সাংবাদিকতা পেশায় এই জিনিসটা যে সততা বজায় রাখা এটা সবচেয়ে বড় জিনিস, এবং তিনি সেটা বজায় রেখেছেন, তার কথাতেই বোঝা গেল। আর সাথে সাথে যে ঘটনাগুলো জানতে পারলাম, তখন যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল তাতে যে মানুষের ভয় ছিল, শুধু স্বৈরাচার বলে না, যখন যে ক্ষমতায় থাকে তার হয়ে অনেক সময় সংবাদ পরিবেশন বা সংবাদ টেলিকাস্ট করতে হয়, এবং তার যাতে তার পক্ষে না হয়ে মানে না হলেও যাতে বিপক্ষে না হয় এরকম প্রেশার কিন্তু অনেক সময় থাকে। হ্যাঁ, তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে করতে হয়। কিছু কিছু থাকে যা সাংবাদিক সাহসিক সাংবাদিকতা করেন, যার ফলে কি না হয় মানে এরকম মনে হচ্ছে যে বিরোধী একদম বিরোধী জিজ্ঞেস করবে এই করবে, কিন্তু তাদেরকে কি ফেস করতে হচ্ছে, কত কিছু মেনটেন করে চলতে হচ্ছে, সেটাই বড়। তো আমরা দেখেছি এবং দেখছিও যে বিভিন্ন ধরনের নিউজ আসে যেগুলো সত্যি সরকারের বিপক্ষে আসে, কিন্তু সেখানে কিন্তু সাহসের দরকার হয় এবং সত্যি কথা বলাটার যে ক্ষমতা সেটা রাখতে হয়। সব সাংবাদিক পারেন না, সবাই এটা করতে চায়ও না, তো কারণ ওপর থেকে অনেক প্রেশার থাকে। তো জিল্লুর রহমান সাহেব সেটা করেছিলেন এবং তার জন্য তিনি ভুগেওছেন। আর বিশেষ কিছু বলার নেই ভিডিওটা, এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে তোমরা কি বুঝলে ব্যাপারটা নিয়ে, এবং তোমাদের যে মতামত রয়েছে সেগুলো অবশ্যই আমরা জানতে চাই এবং সেগুলো দেখিও। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।